স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরা নষ্ট করে ফেলাইছি আমরা মানুষেরা নিজেরাই, নিজেদের ভুলের কারণে। কিন্তু আমরা এই ভুলগুলো স্বীকার করি না। এখন আমরা কল্পনার স্বর্গ, মানে কল্পনার স্বর্গ রচনা করে সেই কল্পনার স্বর্গে বসবাস করি। দেখেন এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, রাস্তার দুই পাশেই দেখেন কি করে রাখছে। দেখেন এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত না, কোনোভাবেই যুক্তিসঙ্গত না। বাম পাশেও যেমন গাড়ি দিয়ে আটকে রাখছে, ঠিক ডাইন পাশেও ময়লা আবর্জনা দিয়ে বন্ধ করে রাখছে এটা। আর যেটা দিয়ে শুরু করছিলাম যে এই যে নদী, এই নদীতে কিন্তু মাছ থাকার কথা, জানেন তো। মাছ হচ্ছে আপনার একেবারে কি বলবো, একেবারে হীরা মুক্তার মতো সুন্দর একটা জিনিস। কিন্তু এই মানুষে বিষাক্ত যে পলিথিন, রাবার, প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের রাসায়নিক, তারপরে আপনার কলকারখানার বর্জ্য ফেলানোর ফলে এখানের এই পানিগুলো দূষিত হয়ে গেছে। এখানে কোনো মাছ বাস করতে পারে না, মাছ নাই, এসব জায়গায় টোটালি মাছ নাই। তাহলে বুড়িগঙ্গার একটা অংশ। আর বুড়িগঙ্গার যে অংশে আপনার এই বর্ষাকালে ভালো পানি আসে, সেই ভালো পানির সাথে কিছু ভালো মাছও আসে, সেই মাছগুলো মেরে যায়। সেই ভালো মাছগুলো এখানে আসলে মরে যায়, এটা আমি নিজে চোখে দেখছি। কারণ আমি খোলামোড়া, জাওলাহাটি, মাতবর বাজার, টিউটা এই সমস্ত জায়গায় দীর্ঘদিন আমি চলাফেরা করছি, আমি জানি। আমি অনেক দেখছি এই বিষয়গুলো। ছোটো ছোটো বাচ্চারা মাছ মারতেছে, আমি দেখছি বড় বড় মাছগুলো মরে মরে ওই নদীর পাড়ে ভেসে ওঠে। হ্যাঁ, এগুলো মূলত মানুষের কর্মফল, আর কিছুই না। কিছু অবিবেচক মানুষের কর্মের কারণে এই পৃথিবীটা মানে স্বর্গের মতো সুন্দর পৃথিবীটা নরকের মতো হয়ে গেছে। আমরা যদি পবিত্র কোরআন শরীফ দেখি, পবিত্র কোরআন শরীফের 30 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত দেখি, তখন সেখানে যিনি সৃষ্টিকর্তা, যিনি অলমাইটি ক্রিয়েটর, সেই আল্লাহ তার সেই ফেরেশতাদের নিয়ে মিটিং করতেছিল। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছিল, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি, মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা বলল যে আপনি কি তথায় এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে? ফেরেশতারা একথা বলছিল এই জন্য যে পৃথিবীতে এর আগে আরও 3 থেকে 4টে জাতিকে সৃষ্টি করেছিল, তারাও মারামারি কাটাকাটি খুনোখুনি করে গেছে। অতএব ফেরেশতাদের কথা অমূলক ছিল না, ভুল ছিল না, তারা তাদের অভিজ্ঞতা থেকে বলছিল। যাক, তো আল্লাহ চিন্তা করলো যে আমি আর একটু লেটেস্ট করে, আর একটু আপডেট করে, আর একটু উন্নত করে মানুষ সৃষ্টি করব, মানুষের ভালো মন্দ জ্ঞান থাকবে, সে সেই জ্ঞান দিয়ে পথ চলবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মানুষ সেই জ্ঞান দিয়ে কাজ করে নাই। মানুষ সেই ধর্ম নিয়েই কিন্তু দুনিয়াতে মানে মারামারি খুনোখুনি সবচেয়ে বেশি করছে, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে এই ধর্মের কারণে। যাক, তো আদমকে পৃথিবীতে পাঠানোর আগেই আল্লাহ পাক বলছিল আমি পৃথিবীতে আদম সৃষ্টি করবো। তাই আল্লাহ মিথ্যে কথা বলতে পারেন না, তিনি মিথ্যে বলেন নাই। আদমকে পৃথিবীতে পাঠানোর জন্যই সৃষ্টি করা হয়েছিল, এক। দ্বিতীয়ত, আদমকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দেওয়া হয়েছিল। এটাও কোরআনে আছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর নাম শিক্ষা দেওয়া হলো। এবং আল্লাহ ফেরেশতাকে বললো, হে ফেরেশতারা, তোমরা বলো তো এই বস্তুগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বললো যে আমরা কীভাবে বলবো, আমরা তো জানি না। তখন আদমরা বলে, হে আদম তুমি বলে দাও তো। তখন আদম ফেরেশতাদের সামনে বলল যে সব বস্তুর নাম বলে দিল আর কি। এর উদ্দেশ্য কি? এই যে সব বস্তুর নাম শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর জন্যই আদমকে প্রস্তুত করা হয়েছিল। তারপরে তাকে পৃথিবীতে পাঠানো হলো। এই নিয়ে অনেকে অনেক ধরনের কিস্সা, গল্প কাহিনী বলে। হ্যাঁ, তবে আদমকে যখন পৃথিবীতে পাঠানো হয়, আদমকে যখন পৃথিবীতে নামাই দেওয়া হয়, তখন আদমের এক মুঠে কিছু গম ছিল, আর এক হাতে কিছু জান্নাতি গাছের পাতা ছিল। সেই পাতা থেকে পৃথিবীতে বিভিন্ন বৃক্ষের সৃষ্টি, এবং সেই গম থেকে নাকি পৃথিবীতে বিভিন্ন খাদ্য কণা, বিভিন্ন ধরনের ফলালি সৃষ্টি। সে যাই হোক, এগুলো হাদিসের কথা, এটা কোরআনের কথা না যদিও। আবার কেউ বলে থাকে যে আদমকে জান্নাত থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, একটু চিন্তা করে দেখবেন যে জান্নাতকে যদি আদমকে যদি পৃথিবীতে ছুঁড়েই ফেলা দেওয়া হয়, তাহলে তাদের কি অস্তিত্ব থাকতো? তাদেরও তো হাড্ডি ভাঙতো, পাও ভাঙতো, নাক ভাঙতো, মাথা ফাটতো, ঠিক কি না? কিন্তু তাদের কিছু হয় না, আসলে কথা মিথ্যা। আদমকে হয়তো পৃথিবীতেই নামাই দেওয়া হয়েছিল, অথবা এখানে আপনার সেই যে এদন বাগান বা ইডেন বাগান বা জান্নাতে যে বাগান, সেখানেই হয়তো নামাই দেওয়া হয়েছিল, এরকমটি হয়তো হবে। যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটাকে অন্তত কাজে লাগানো দরকার। কিন্তু আমরা জ্ঞান কাজে লাগানো, দেখেন আমার বাম পাশে দেখেন যে রাস্তা, এত বড় গুরুত্বপূর্ণ মহামূল্যবান রাস্তার যে সাইডগুলো দেখেন কিভাবে দখল করে আছে। আমাদের দেশে যদি ন্যূনতম কোনো প্রশাসন থাকতো, যদি আইন থাকতো,
যদি আইনে সঠিক বাস্তবায়ন থাকতো তাহলে এইভাবে এই রাস্তাগুলো বন্ধ করে রাখতে পারতো না। আমি দেখছি যে বাবুবাজার থেকে গাবতলী 20-30 মিনিটের পথ, কিন্তু এখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এটা আমার প্র্যাকটিক্যাল, কারণ আমি নিজে তো চলাফেরা করছি কিছুদিন। দেখেন এই রাস্তাগুলো দেখেন, এটা কিন্তু আমাদের খাদ্য। এই যেগুলো দেখছেন না, এগুলো কিন্তু আমাদের খাদ্য। হয়তো অনেকে অবাক হবেন যে বেটা পাগল নাকি। হ্যাঁ, কেউ পাগল বলতে পারেন, তাতে কিছু আসে না। এটা মূলত আমাদের খাদ্য। এখন বৃষ্টি নামার কারণে এই যে ধুলাগুলো সাইলেন্ট আছে, কিন্তু যখন আপনার রোদ উঠবে, যখন শুকাই যাবে, এই ধুলো কিন্তু বাতাসে মুভ করবে, উঠতে থাকবে এবং আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। ফলে আমরা বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সম্মুখীন হব। এই পলিথিনগুলো, এই রাবারগুলো, এই প্লাস্টিকগুলো মূলত ক্যান্সারের জীবাণু বহন করে। দেখেন কত বড় মারাত্মক, কত অসুস্থ জাতি আমরা। যেটা বলছিলাম যে ক্যান্সারের জীবাণু বহন করে। এইগুলো ধুলার সাথে যখন আপনার উঠতে থাকে, তখন আমাদের শরীরে প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করে, আমাদের ঠান্ডা হয়, আমাদের হাসি হয়, আমাদের কাশি হয়, আমাদের জ্বর হয়, আমাদের ফুসফুসে নানা ধরনের জটিলতা হয়। হ্যাঁ, অসংখ্য রোগের সম্মুখীন আমরা হই। এই দেখেন, একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। তার মানে হচ্ছে দেখতে পারলে কেউ শুনতে চায় না। আমাদের দেখেন বাঙালির চরিত্র এর দ্বারা প্রমাণিত যে আমাদের চরিত্র কত সুন্দর। আচ্ছা, এবার আমরা অন্যটা পার্টে যাই। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এক জায়গায় তারা চলে যাচ্ছি। সে ইসলাম ধর্মের হাদিসে বলা আছে যে যদি তোমরা রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো, যে মানুষের ক্ষতি হতে পারে, এমন বস্তুকে তোমরা ফেলে দিও। হ্যাঁ, কিন্তু আমরা ইসলামের কিন্তু বিপরীত দিকে চলছি, মানে উল্টো পথে। দেখেন এই যেখানে নোংরা পানি, এখানে বিষাক্ত ভয়ঙ্কর পানি। এখানে যেমন ডেঙ্গু জন্ম নিচ্ছে, তেমনি এখানে প্রস্রাব করার কারণে অসংখ্য মানুষ বিভিন্ন, ওই যে প্রস্রাব করতেছে, ওই দেখেন, ওই যে ভদ্রলোক, ওই যে প্রস্রাব করতেছে, এরা কিন্তু বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত হয়। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন, দেখা যাবে কিনা জানি না, গাড়ির সাইডে এই যে ভদ্রলোক, এই দেখেন, এই যে প্রস্রাব করলো। তো এরকম এখানে শত বললে ভুল হবে, হাজার এই যে মিন্তি বলে, মানে কুলি মজুর যারা প্রস্রাব করে, এরা কিন্তু যৌন রোগে আক্রান্ত হয়। যৌন রোগে আক্রান্ত হলে আবার এরা কিন্তু এই যৌন রোগের কথা তার বাইরেও বলে না, বউরেও বলে না, মারেও বলে না, বাপরে বলে না, বন্ধুরেও বলে না। হ্যাঁ, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি মেরিস্টপসে 21 বছর চাকরি করছি। হাজার না লক্ষ রোগী আমি দেখছি। এদের যে যৌন রোগগুলো হয় সেটা হচ্ছে আপনার যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রেট, ক্লামাইডিয়া, HIV, এইডস, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, এই ধরনের মানে বহু জটিল যৌন রোগের আক্রান্ত হয়। হ্যাঁ, কারণ প্রস্রাব করার সময় এই যে নোংরা যে পানিগুলো দেখছেন, এখান থেকে যে নোংরাগুলো, যে জীবাণু, এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, যেটা অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় আর কি। সাধারণ মানুষ হয়তো বুঝবে না কথা। তো এটা কিন্তু হচ্ছে, এজন্য কিন্তু রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এটা কিন্তু আমাদের প্রশাসন দায়ী, আমরা সবাই দায়ী। এই দেখেন, সব মিলে আমরা একটা অসুস্থ জাতি এবং আমরা একটা খুব লোভী জাতি। আমরা জান্নাতের লোভে কপালে দাগ বানাই ফেলাই, কিন্তু আমাদের চরিত্র সংশোধন করি না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। বোঝা গেছে বিষয়টা? কিন্তু সেই চরিত্র আমাদের নাই। আর একটা কথা আছে যে আমরা শিক্ষা, আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি, এখানে বলা হয়েছে যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ। অর্থাৎ একজনের শিক্ষা থাকতে পারে, একজনের অর্থ থাকতে পারে, বংশময় থাকতে পারে, যদি চরিত্র না থাকে তাহলে তার কিছু নাই। কিন্তু আমাদের সেই মূল যে জিনিসটা, যে চরিত্র, সেই চরিত্র জিনিসটা নাই। এই দেখেন ছোটো বাচ্চা, যুবক ছেলেরাই দেখেন, এই যে ছোটো যুবক ছেলেরা এখানে প্রস্রাব করতেছে। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু বিভিন্ন ধরনের যৌন রোগের আক্রান্ত হয়, কিন্তু এরা কিন্তু নিরপরাধ, এরা কিন্তু দোষী না, এরা কিন্তু অপরাধী না, কিন্তু এরা কিন্তু বিভিন্ন ধরনের মারাত্মক রোগের আক্রান্ত হয়ে থাকে আর কি। এই দেখেন অবস্থা, রাস্তা খালের মতো হয়ে গেছে। এটা আমাদের পাপের কর্মফল। সেটা আবার কি দেখেন যে এই পানি নামার জন্য কিন্তু এই দেওয়ালের সাইডে ছিদ্র করা আছে, কিন্তু ছিদ্রগুলো ময়লায় বন্ধ হয়ে আছে, সেই ছিদ্রগুলো পরিষ্কার করা হচ্ছে না বা হয় নাই। ফলে এখানে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, মহামূল্যবান রাস্তা ধ্বংস হচ্ছে। এবার কোরআন থেকে আয়াত বলি। কোরআনে বলা হয়েছে মানুষ ঠিক ততটুকু পায়
মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। হ্যাঁ দেখেন, আমরা আমাদের পরিবেশকে নরকে পরিণত করেছি আমরা, এই জন্য আমরাই দায়ী। দেখেন এই সিটি কর্পোরেশন লোক, দেখেন এরা কিন্তু সিটি কর্পোরেশনের লোক। এই ময়লা এই রাস্তায় ফেলানোর কোনো রাইট নাই, কিন্তু সিটি কর্পোরেশনের লোক যদি ফেলায় তাহলে বাধা দেওয়ারও কিছু নাই। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আর একজন প্রস্রাব করতেছে এইভাবে। হ্যাঁ, হাজার হাজার লোক প্রস্রাব করে, শত শত বললে ভুল হবে। আর এরা কিন্তু মারাত্মক মারাত্মক যৌন রোগের শিকার হয়। শুধু এরাই শিকার হয় না, এরা এদের স্ত্রীদেরকেও যৌন রোগে আক্রান্ত করে থাকে। বোঝা গেছে বিষয়টা? আমি নামতেছি না, নামলে আমার সময় নষ্ট হবে। এই হলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা, আমি অনেক কিছু বললাম, আমি বুঝতে পারছি আমি সেই আবল তাবল বলতেছি। এই দেখেন, এই যে আর একজন, এই যে আর একজন প্রস্তাব করতেছে। এই দেখেন, এই যে ওই যে এরা কিন্তু খুবই সহজ সরল। ওই দেখেন, ওই দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। এরা কিন্তু খুব সহজ সরল, কম বয়সী। হ্যাঁ, কেউ গাড়ি চালায়, কেউ মাল বহন করে। হ্যাঁ, কিন্তু এরা নিজেদের ক্ষতি নিজেরা করতেছে। কারণ শিশু বাচ্চাও যদি আগুনে হাত দেয় তারা হাত পুড়ে যাবে। আর একটা বিষয় দেখেন, পানি নামার জন্য যে গর্তগুলো, সেই গর্তের মুখগুলো কিন্তু বন্ধ। এই দেখেন, এই দেখেন, এই দেখেন পানি নামার জন্য যে গর্তের মুখগুলো বন্ধ। এইটা দেখেন, এই যে মুখগুলো বন্ধ। এই দেখেন, এই যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সিটি কর্পোরেশন কোনো কাজ করে না, কিছু চোরদেরকে এই দেখেন, এই সব গর্তের মুখগুলো বন্ধ। এটা হচ্ছে সত্য, আর এটা হলো বাস্তব। এই দেখেন, এই যে সব গর্তের মুখগুলো বন্ধ, এই যে বন্ধ, এই যে মুখগুলো বন্ধ, এগুলো মুখগুলো বন্ধ। এই দেখেন, এই যে সব মুখগুলো, এই যে মুখগুলো বন্ধ। এখানে পানির জলাবদ্ধতার কারণে এই মহামূল্যবান রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। এই হলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তবে একটা কথা আছে যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আমাদের প্রশাসন ঠিক নাই, কারণ প্রশাসন তো সব চোর। এই যে পুলিশের চাকরি, এটা তো কোনো চাকরি না। পুলিশের চাকরি হচ্ছে ডাকাতি করাটা লাইসেন্স। এরা 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে সরকারের কাছে একটা লাইসেন্স নেয় ডাকাতি করার। এরা দিনের বেলা ডাকাতি করে। এবং আমি দেখে আসছি, আমার বয়স এখন প্রায় 52 বছর, বা কম বেশি হতেই পারে। তো আমি দেখে আসছি যে পুলিশেরা দিন রাত শুধু এখানে শুধু ওই চাঁদাবাজি। ভাই আমি কি ভুল বলছি নাকি ভাইয়া? হ্যাঁ, রাইট। আমি এক ভাইয়ের গাড়িতে চলছি, তো ভাইয়ের বাড়ি কোথায় আমি জানি না, জানার দরকারও নাই। তো ভাই বলছে রাইট। হ্যাঁ, তো পুলিশে এই দিন রাত চাঁদাবাজি করে আর কি। হ্যাঁ, এই কাজ। এই দেখেন, এই রাস্তা পরিষ্কার করা হয় না। রাস্তার সাইডে দেখেন একেবারে জঙ্গল হয়ে গেছে, একেবারে আফ্রিকার জঙ্গলের মতো। যদি এই রাস্তাগুলো পরিষ্কার করা হতো, এই ময়লাগুলো যদি পরিষ্কার করা হতো, তাহলে এই ময়লা জমতো না। ওই সামনে দেখেন আরও, এই কিলামটা মনে হয় 30 বছর পড়ে আছে। আমি এত সময় যা বললাম এটাই সত্য, কারণ আমি তো আর গল্প আপনাদের শোনাচ্ছি না বা মিথ্যে কিছু না। আমি তো ভিডিও করে করে দেখালাম আর কথা বললাম। দেখেন অবস্থা। এই রাস্তা যদি সিটি কর্পোরেশনের যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা যদি পরিষ্কার করতো, তাহলে এখানে এই ময়লা রাশি রাশি ময়লা জমতো না। হ্যাঁ, ময়লা জমে সেখানে আবার ঘাসের স্তূপ তৈরি হয়েছে। দেখেন, আর ডাইন পাশে দেখেন এই যে কাদা, এই কাদাগুলো শুকনোর সময় ধুলায় পরিণত হবে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। পাশেই যেহেতু নদী, এখানে পানি জমে থাকার কোনো যৌক্তিকতা ছিল না। এই দেওয়ালের পাশে একটু নিচু জায়গা আছে, তারপরে গর্ত করা আছে পানিটা যাতে নদীতে নেমে যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সিটি কর্পোরেশন কাজ করে না, এখানে ময়লা পরিষ্কার করে না। হ্যাঁ, সিটি কর্পোরেশন লোকজন তেমন দেখাও যায় না, আপনি সারা বছরও একজন খুঁজে পাবেন না। হ্যাঁ, এই দেখেন ময়লার পাহাড় জমে আছে, দেখা যায়? এই দেখেন ময়লার পাহাড় জমে আছে। অথচ এই রাস্তার এই সাইডটা দেখেন শুকনা, রাস্তার বাম সাইডটা একটু উঁচু, আর এখান থেকে 6 ইঞ্চি ঢাল আছে এই সাইডটা। হ্যাঁ, পানিটা সহজেই এখানে নেমে আসবে, আর এখান থেকে পানিটা দেওয়ালের পিছনে গর্ত দিয়ে বেরোয় যাবে। কিন্তু সামান্য অসচেতনতার ফলে
হ্যাঁ, পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমতো কাজ করে না, ফলে এই করুণ দশা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার। আর যারা ইঞ্জিনিয়ার তারা জানে যে এই রাস্তার শত্রু আছে পানি। এই যে পানি দেখেন, পানি জমে আছে। এই পানি এই নিচের যে লেয়ারটা আছে, যে স্তরটা আছে, সেটাকে নরম করে ফেলবে, ফলে আপনার এই রাস্তা আস্তে আস্তে বসে যাবে। এই যে এখানে একটা গর্ত ছিল দেখেন, এই যে একটা গর্ত, সব বন্ধ। এই দেখেন, এই যে এখান থেকে পানি যাতে নদীতে নেমে যায়। ওই পাশে তো নদী, আপনি দেখতে পাচ্ছেন নদী। এই পানিটা যাতে নদীতে চলে যাওয়ার জন্য কিন্তু গর্ত করা আছে। কিন্তু আমাদের যে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা ঠিকমতো কাজ না করার ফলে এই অবস্থা। এই যে ভারী যানবাহন দেখছেন না, এই ভারী যানবাহনের ফলে এইখানে মাটিগুলো বসে যায়। এই যে হ্যাঁ, এরকম হালকা যানবাহন চললে পরে কোনো ক্ষতি নাই, এই গাড়ি চললে পরে কোনো ক্ষতি হবে না। কিন্তু ট্রাক গেল, তারপরে যে কার্গো যায় মালবাহী, তাদের ফলে এই রাস্তাগুলো ডেবে যায়, ভেঙে যায়, বসে যায়। এখানে কিন্তু রাস্তা ভেঙে ডেবে গেছে বন্ধুরা। এই যে রাস্তাগুলো ভেঙে একদম গর্ত হয়ে গেছে। এই যে দেখেন পানি জমে আছে। এটা আমাদের পাপের ফল। এটা আল্লাহরে অর্থাৎ সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন যে এখানে কিন্তু জ্যাম। এই এত জ্যামের ভিতরেও দেখেন ওই যে ডাবের দোকান, ওই যে কোনা, ওই যে দেখেন এই বিশাল জ্যামের ভিতরে এই দেখেন, এই যে দোকান দিয়ে বসে এই দেখেন দেখছেন, এরা কিন্তু এই জ্যাম সৃষ্টি করার প্রধান কারণ। কোটি কোটি চাঁদা হয়, কোটি কোটি টাকা। কোথায়? এই বাবুবাজার এই জায়গা। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, কি বলবো তোমার চেহারাম দেখাচ্ছি না, বলো। এখানটা এই বাবু ভাই যে কোটি কোটি টাকা চাঁদা হয়, মাল বললি গাড়ির কত টাকা লাগে, মাল বললি গাড়ির কত টাকা লাগে, 20 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ও যা বলছে ওটা সঠিক কথা। আমি যেটা আগেই বলে ফেলছি অলরেডি। আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে পুলিশের একটা গ্রুপ আছে, তারা মালবাহী যে পণ্যবাহী যে পিক আপ আছে, লেগুনা আছে, তারপরে আপনার যে ট্রাক আছে, এগুলো সব ধরার পর এখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকা শুধু একটা স্পট থেকে ধরা হয়। এভাবে বাবুবাজার থেকে আপনার গাবতলী পর্যন্ত 8টা পয়েন্টে, নাকি 8টা পয়েন্টে চাঁদা তোলা হয় নাকি? হ্যাঁ বলো, তুমিও বলো। 8টা পয়েন্ট থেকে গাড়ি টাকা লাগে। এখানে 8টা পয়েন্ট থেকে চাঁদা নেওয়া হয়। কারণ জানি আমি, আমার এই 30 বছরের অভিজ্ঞতা আমি জানি, কারণ আমি 30 বছর ধরে এই লাইনে মাঝে মাঝে চলাফেরা করছি। আমি জানি যে এই ধরনের অপকর্মগুলো কারা করে থাকে, পুলিশে করে থাকে। হ্যাঁ, বাংলাদেশে প্রশাসন দিয়ে ভালো থাকলে দেশের যে সোনার দেশ, প্রশাসন দিয়ে ঠিক না দেশে, এই যে প্রশাসন দিয়ে কাহিনী করে। আমার ড্রাইভার ভাই বলতেছে যদি বাংলাদেশের প্রশাসন যদি ভালো হতো, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো, বা এ দেশটা যে সোনার দেশ বলা হয়, সত্যি সোনার দেশ হতো। কিন্তু প্রশাসন খারাপ, প্রশাসনের কারণে পুরো দেশটাই কি নরকে পরিণত হয়েছে। যার প্রমাণ আপনারা পেয়ে গেছেন গত 5/8/2024 সালে। কারণ প্রধানমন্ত্রীও পালাইছে, দেশের যত সচিব, আমলা, মন্ত্রী, এমপি, এমনকি গতকালকে আপনার 2008 সালে আমরা চিনি কত খাইছি, 8 সালের পর চিনি কত হয়েছে, 17 বছর কীভাবে চিনি কীভাবে এভাবে করে কত মালের জিনিসে কীভাবে ডাবল টাকা কামাইলে আছে গা। তো যাই হোক, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। বন্ধুরা, আমার কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। আমি 1টা থেকে 8টা চলে গেছি। আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বা কথায় যদি আপনারা সন্তুষ্ট না হন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।